সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার আলোচনাটি শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন যে গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও হেলমেট বাহিনীদের সাথে ব্যাপক এক সংঘর্ষ হয়। সেখানে সাধারণ নিরাশ্র ছাত্ররা আহত হয়ে মেডিকেলে কাতরাচ্ছেন। সেই প্রসঙ্গে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবো, বিশ্লেষণ করব। তাই সকলকে বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখবেন। দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পরে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন। তো এটা নিয়ে আমি ছোট্ট একটি গল্পের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি গল্পটি আপনারা শুনবেন। গল্পটি শুনলে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা পেয়ে যাবেন। আমি আরেকটি কথা লিখেছি যে বিএনপির উপরে বর করেছে আওয়ামী লীগ। এটারও সঠিক একটা ব্যাখ্যা আছে, সেটাও দেবো আপনাকে। যদিও আমি বিএনপির সাপোর্টার, তারপর আমি বিএনপির ব্যাপারে যদি কোনো দোষ ত্রুটি থেকে থাকে সেটা আমি সবার কাছে প্রেজেন্ট করব, যেহেতু আমি ইউটিউবিং করি। আর আপনারা সকলেই সত্য নিউজ দেখতে পছন্দ করেন। আমি সত্যের পথেই থাকবো, সত্য কথা সবসময় বলে যাব। যাই হোক, আমি এবার গল্পটি বলি। এক লোক এলাকার ভয়ঙ্কর ডাকাত এবং ডাকাতের সর্দার ছিল। সে তার নিজের এলাকা সহকারে পার্শ্ববর্তী সকল এলাকায় ডাকাতি সংগঠিত করত এবং মানুষ তাকে খুব ভয় পেত এবং তার ওখানে পুলিশ প্রশাসন যেতেও সাহস পেত না। এটা অনেক আগের কথা। তো সেই লোকটা যখন মুমূর্ষু অবস্থায় মারা যাওয়ার পথে, তখন তার ভক্ত অনুরাগী যারা আছে তাদেরকে বলেছেন যে আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, দু একদিন বাঁচতে পারি, দু একদিন বাঁচার পরে হয়তো মারা যাব। তাহলে আমি মারা যাওয়ার পরে তোমরা আমার লাশটাকে দাফন না দিয়ে 3 দিন আমার বাড়ির সামনের যে 3 মাথা আছে, 3 রাস্তার মোড় আছে, সেখানে রেখে দেবা। তখন তার ভক্ত অনুরাগী যারা ছিলেন তারা এর অ্যান্সার জানতে চেয়েছিলেন, কিন্তু সে বলেছেন যে অ্যান্সারটি পরে জানতে পারবা, এখন বলার দরকার নেই। তো সেই অবস্থায় যেই কথা সেই কাজ, তার ভক্ত অনুরাগীরা, সে পরের দিন মারা গেল। মারা যাওয়ার পরে তার ভক্ত অনুরাগীরা তাকে কবর না দিয়ে সেই রাস্তার উপরে গাছের সাথে বেঁধে রাখলো 3 দিন। এখন ওই রাস্তা দিয়ে যত পথচারীরা হেঁটে যাচ্ছে সবাই তাকে জুতা পিটা করছে, কেউ ডিল মারছে, কেউ মনে মনে গালে দিচ্ছে, কেউ আবার ভয়ে ওই রাস্তা থেকে চলে যাচ্ছে, ওই রাস্তায় আসতেছে না। এটা বলার উদ্দেশ্য হচ্ছে কিছু কিছু মানুষ আছে মরার পরেও স্বভাবটা চেঞ্জ করতে পারে না। যেমন আওয়ামী লীগ, তারা বাংলাদেশে যতদিন ক্ষমতায় ছিলেন মানুষকে জুলুম, অত্যাচার, নির্যাতন করেছেন। এখন বাংলাদেশ থেকে মৃত্যু, তাদের কোনো বাংলাদেশে অস্তিত্ব নাই, যেহেতু তাদের সকল নেতাকর্মী পলাতক। সেক্ষেত্রে আমি তাদেরকে মৃতই ধরে নেব। তাই মৃত সেই লোকগুলি সেই ডাকাতের মতো এখন মানুষকে মরার পরে ভয় দেখাচ্ছে। আমি এটা বলার জন্যই মূলত গল্পটা বলেছি, যেহেতু লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপেই বলতেছি। তো দেখেন আপনারা, 24-এর 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশকে নিয়ে নানান ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এবং আওয়ামী লীগের ব্যানারে বিভিন্ন রকমের দল এসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন আন্দোলন নিয়ে মাঠে সংগঠিত হয়েছিলেন, কিন্তু কোনোটাতেই সেরকম সফল হতে পারেনি। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা, লক্ষ হাজার কোটি টাকা পাচার করে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশে নিয়ে গেছেন। সেই টাকার একটা অংশ এখনও বাংলাদেশে বাগবাটোয়ারা করে দিচ্ছেন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। সেই টাকার উপরে ভিত্তি করে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সাধারণ যারা আওয়ামী লীগের আছেন তারা এই টাকা নিয়ে বাংলাদেশকে এখনও অস্থিতিশীল করার পায়তারা করতেছেন। হয়তো এখানে আমি ইউনূস সাহেবকে একটু দোষারোপ করব, কারণ ইউনূস সাহেব যদি চাইতো তাহলে এটা কিন্তু সম্ভব হতো না। ইউনূস সাহেব অতি ভদ্রতার কারণে এটা কিন্তু সংগঠিত করার সাহস পেয়েছে। কারণ তাদের যে কথিত পীর শেখ হাসিনা, তিনি যেহেতু দেশে নেই, তার যারা ভক্ত অনুরাগী আছে আওয়ামী লীগের দোসর, বিভিন্ন সচিব হিসেবে, পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে, সেনাবাহিনীর বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে, তারা কিন্তু এমনিতেই ভয়ভীতির ভিতরে আছে। যদি ইউনূস সরকারের কাছ থেকে সেরকমের কঠোর কোনো নির্দেশনা থাকতো, কঠোর কোনো
নির্দেশের বাস্তবায়ন থাকতো, তাহলে কিন্তু তারা ভয়ে চুপ করে থাকতো, আর কিন্তু উল্টাপাল্টা কিছু করার সাহস পেত না। ইউনূস সাহেব সেরকম কিছু করে নাই বিধায় কিন্তু তারা এখন সাহস পাচ্ছে এবং ভাবতেছে কিছুই হবে না। তাদেরকে যদি বাছাই করে চাকরিচ্যুত করা হতো এবং ডেভিল হান্ট যে কিছুদিন আগে করা হলো, সেখানে যদি কঠোর নির্দেশনা থাকতো যে প্রত্যেকটা ওয়ার্ডের, প্রত্যেকটা ইউনিয়নের, প্রত্যেকটা থানার যারা আওয়ামী লীগের বিক্ষোভ লীগ, জারো লীগ, জুতা লীগ, চোর লীগ, বিভিন্ন রকমের লীগের লোকদেরকে যদি তারা ধরে এনে সঠিক বিচার করত, জেলের ভিতরে রাখত, তাদেরকে শাস্তি নিশ্চিত করত, কারণ তারা কেউ ফেরেশতা নন। তারা আওয়ামী লীগের আমলে প্রত্যেকেই অন্যায়ের সাথে অন্যায় সংগঠিত করেছিলেন, অন্যায়ের সাথে যুক্ত ছিলেন। সেক্ষেত্রে তাদেরকে ধরে এনে কিন্তু বিচার করা যেত, এবং যদি বিচার করা হতো, সাধারণ যারা জারো লীগ, জুতা লীগ, যারা জুতা লীগের পাতি নেতা আছে, তারা কিন্তু গোলের ভিতর থেকে আর বের হতো না। রাস্তায় বের হলেও চোরের মতো মাথা নিচু করে বের হতো, আর সাহস দেখাতো না, কোনো মিছিল মিটিং অ্যাটেন্ড করতে পারতো না, বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করতে পারতো না। এটা কিন্তু ইউনূস সরকার ভুল করেছে। আবার এখানে যে ইউনূস সরকারের একার কথা বলবো সেটাও না। ইউনূস সরকারের যারা উপদেষ্টা মণ্ডলী আছেন, তারা এক একজন হচ্ছে এক এক রকমের সুবিধাবাদী লোক, দালাল লোক, ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল। এরা আওয়ামী লীগের কাছ থেকে মোটা অঙ্ক খেয়ে এরা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করতেছে, অথবা আওয়ামী লীগকে বাংলাদেশে থাকার জন্য, যারা এখন আওয়ামী লীগের ভিতরে আছে তাদেরকে থাকার সুব্যবস্থা করছে। এটা উপদেষ্টারা করেছে। আর এর সাথে আমি বিএনপিকেও জড়াবো, কারণ বিএনপির কিছু নেতা আছে যারা আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে হাতাত করে, তাদের কাছ থেকে টাকা খেয়ে, তাদেরকে সাথে মামলা বাণিজ্য করে তাদেরকে দেশে পুনর্বাসিত করার জন্য উঠে পড়ে লেগেছে, এবং সেখান থেকে একটা মোটা অঙ্কের টাকা তারা কামিয়েছে। এটা তারেক রহমানের নজরেও আছে, কিন্তু এই মুহূর্তে তিনি অ্যাকশনে যেতে পারছে না, যেহেতু সে বিদেশে আছে, লন্ডনে আছে, সে কারণে। তো এই জন্য আমি থাম্বনেলে লিখেছি, বিএনপির উপরে বর করে আওয়ামী লীগ অরাজকতা করছে বা নৈরাজ্য করছে। বিএনপি যদি চাইতো তাহলে কিন্তু 100 ভাগের ভিতর 10 ভাগ করার সাহস পেত না। বিএনপি হয়তো চায়নি তাদের সুবিধার জন্য, এটা বিএনপির আমি দোষ বলবো। আর এটার সাথে যে বিএনপির সকল নেতাকর্মী যে জড়িত সেটা আমি বলবো না, হয়তো কিছু কিছু। আসলে কি ভাই, একটা দুধের, 1 কলস দুধের ভিতরে যদি 1 ফোঁটা তেঁতুলের গোলা দেওয়া হয়, তাহলে কিন্তু পুরো কলসের দুধ নষ্ট হয়ে যাবে। তদ্রূপ আপনার 100 জনের ভিতর যদি 5 জনই অন্যায়ের সাথে যুক্ত হয়, তাহলে আরও 95 জনই কিন্তু সাহস পায় বা সেটা করতে আগ্রহী হয়। তো এটার কিন্তু কারণে আমি বিএনপির নামটা উল্লেখ করেছি। হয়তো নির্বাচিত সরকার আসলে এর কিছুটা চেঞ্জ আসবে। এখন বিএনপি ভাবতেছে যে সাধারণ যারা আওয়ামী লীগের আছেন, আমরা আওয়ামী লীগের উপরে জুলুম করি বা কোনো আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তৃতা রাখি, তাহলে সাধারণ আওয়ামী লীগারদের ভোট আমরা পাবো না। এ কারণেই হয়তো তারা একটু চুপচাপ আছেন। যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি যেটা বলেছি, দেখেন, আমি যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা এখনও কিন্তু আলোচনা পুরোপুরি হয়নি। এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে হামলা হলো, সেখানে একটা মেয়ে শিক্ষার্থী, উনি রাত্রে 11:30টার সময় গেট দিয়ে ঢুকতে চেয়েছিল তার বাসভবনের বাসায়। তো সেখানে সিকিউরিটি গার্ড যে দায়িত্বরত ছিলেন, উনি ঢুকতে দেননি। এটা নিয়ে গতকালকে তাদের ভিতরে সিকিউরিটি গার্ডকে মারধরের অভিযোগ আসে, গালাগালি করার অভিযোগ আসে। সেটা নিয়ে এলাকাবাসী যারা লোকজন ছিল তাদের ভিতরে প্রথমে হালকা ধরনের ঝগড়া সৃষ্টি হয়। সেখান থেকে আওয়ামী লীগ সুযোগ বুঝে আওয়ামী লীগের বিভিন্ন রকমের হেলমেট বাহিনী, যুবলীগ বাহিনী, সকল বাহিনী এসে সাধারণ শিক্ষার্থীকে বেধড়ক মারধর করে, কেউ আছে রান্দা দিয়ে কোপায়। ওই সময় পুলিশ এবং সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করে ছাত্ররা ইনস্ট্যান্ট সেখানে ফোন দেয়, কিন্তু সেখান থেকে থানা খুব কাছে, পুলিশ সেখানে আসেনি, আর্মি সেখানে আসেনি, কোনো প্রশাসনিক লোক সেখানে আসেনি। তো দেখেন, এখন কি বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগকে তারা সুযোগ করে দিচ্ছে ছাত্রদের উপর আক্রমণ করার জন্য। তারা যদি চাইতো তখনই আন্দোলন কিন্তু ওখানে শেষ হয়ে যায়, সেখান থেকে 2-4 জনকে ধরে নিতে পারতো, ওখানেই সমস্যার সমাধান হয়ে যায়। সেটা কিন্তু করেনি।
পরবর্তীতে কি হলো, একটা কথা আছে না, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, তো সেরকমের হয়েছে। পুলিশ চলে গেছে, আন্দোলনও শেষ, মারামারিও শেষ, সেনাবাহিনী আসছে, 144 ধারা জারি করে দিল। এখন এই 144 ধারা জারি করে কী লাভ? যখন মারামারি হয় সারাদিন ব্যাপী, তখন আপনারা কোথায় ছিলেন? আসলে আপনারাও তো সাধারণ সেনাবাহিনী যারা আছেন, আপনাদেরকে মানুষ, বাংলাদেশের মানুষ সম্মান করতো, সমীহ করতো, ভালোবাসতো, কিন্তু আপনাদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আপনারা পচে গেছেন। দালালি এখনো বাদ দেন, এভাবে দালালি করলে বাংলার জনগণ কিন্তু আপনাদেরকে ছাড় দেবে না। ধন্যবাদ সকলকে। আমার কথার ভিতর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।